বিএনপির আজকে একটা সাংবাদিক সম্মেলন ছিল। সেখানে বিএনপি নেতা মির্জা ফখরুল তিনি লিখিত একটা বক্তব্য পাঠ করছিলেন এবং পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। অনেক কথা ছিল, তার মধ্যে যেটা মূল কথা ছিল সেটা আমি একটু বলি, তারপরে আমি নির্বাচনের আলোচনায় যাব। সেটি হচ্ছে উনি অনেকগুলো কথার মধ্যে যেটা হয়েছে যে বিএনপি যে আসলে খুব বেশি নিপীড়িত অথবা সবচেয়ে নিপীড়িত দল, এটা তিনি বলেছেন। এবং এটা আমরাও জানি যে আসলে বিএনপি মামলায় শেষ হয়ে গেছে এবং অনেকের জীবন তছনছ হয়ে গেছে শুধু মামলার কারণে। অনেক যুবকের বয়স পেরিয়ে গেছে যারা বিএনপি করেন অথবা বিএনপি পরিবারের লোকজন, তাদের চাকরি হয়নি, চাকরির বয়স শেষ। এমন হয়েছে যে চাচা বিএনপি করে, বাবা বিএনপি করে, তাদের সেই সমস্ত ছেলেদের বা মেয়েদের কিন্তু চাকরি হয়নি। এটা কিন্তু সত্য, এটিকে অস্বীকার করা যাবে না। তো সেখান থেকে বিএনপিকে আমরা বলবো, বা অনেকেই বলে, বা বিএনপি নিজেও দাবি করে যে সবচেয়ে নিপীড়িত দল। এবং আমারও মনে হয় যে বিএনপি সবচেয়ে বেশি নিপীড়িত দল, যাদের উপরে বেশি নিপীড়ন করা হয়েছে বিশেষ করে গত 15-16 বছরে। উনি একটা সমীক্ষা দিচ্ছিলেন যে এই যে জুলাই আন্দোলনে যত মানুষ শহীদ হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে 422 জন শহীদ হয়েছেন শুধুমাত্র বিএনপির কর্মী। এবং এটার লিস্ট তাদের কাছে আছে। 2023 সাল পর্যন্ত, মানে এর আগে এই জুলাই আন্দোলন বাদ দিয়ে 2023 সাল পর্যন্ত মারা গেছেন বিএনপির কর্মী সমর্থক 551 জন, গুম হয়েছে 423 জন এবং 60 লক্ষ আসামি হয়েছেন। 60 লক্ষ আসামি হয়েছেন এবং মামলা হয়েছে 1.5 লক্ষ। তো 15-16 বছরে 1.5 লক্ষ মামলা, এই মামলাগুলো নিয়েই তো পুলিশ ব্যস্তই ছিল মনে হয়, কেননা 1.5 লক্ষ মামলা সাংঘাতিক ব্যাপার। তিনি মামলা অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে একটা কথা বলেছেন যে এখনো পর্যন্ত প্রশাসন কিন্তু ফ্যাসিবাদী মুক্ত হতে পারেনি। এই কথাটার সাথে আমিও আসলে একমত। এই কারণে একমত যে এই যে প্রশাসনে যারা এখনো পর্যন্ত, পুলিশের ভিতরে অনেক অফিসার আছে যারা বিগত সরকারের বহাল তবিয়তে ছিল, তাদের অনেকেই আছে। প্রশাসনের যে ডিসি, এডিসি, মানে আমি পুলিশের কথা বলছি না, উপসচিব, সচিব, ইউনো, টিওনো, এদের তো একটা বড় অংশ ওই সময়ে সরাসরি কিন্তু আওয়ামী লীগের পক্ষ নিয়েছিল এবং এই যে আন্দোলনের বিপক্ষে তাদের একটা বড় অবস্থান ছিল। আমরা কিন্তু শুধু দেখছি যে পুলিশদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, বা যে সমস্ত পুলিশ সে সময় বিপক্ষে ছিল তাদেরকে ধরা হচ্ছে। এটা খুব ভালো, ধরা হোক, আরো হোক। কিন্তু যারা ডিসি লেভেলের ছিলেন, যারা উপসচিব, সচিব ছিলেন, যারা টিওনো ছিলেন, যারা এসিল্যান্ড ছিলেন, যারা ইউনো ছিলেন, এই পর্যায়ের যত অফিসার ছিলেন, বিসিএস অফিসাররা, তারাও তো শুধু অর্ডার দিয়েছেন, পুলিশ তো মাঠে কাজ করেছে। তো তাদের বিরুদ্ধে অ্যাকশনগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি না। যাই হোক, সেটি নিয়ে আমি আর একটা ভিডিও পরে করব। জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকাকে খাটো করা হচ্ছে, এটা তিনি বলেছেন। এটা আমরা দেখতে পেয়েছি যে উনি যদিও ব্যাখ্যা দিয়েছেন, সেটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, আমাদের এখানকার রাজনৈতিক দলগুলো তো সবাই নির্বাচনমুখী, তো তারা, আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটা ফাটল। প্রথমে আকার ইঙ্গিতে আমরা বুঝতে পেরেছিলাম যে কিছু কিছু রাজনৈতিক দল বিএনপির বিপক্ষে কথা বলছে, আকারে, পরোক্ষভাবে। সেটি পরে একেবারে প্রকাশ্যে এসেছে। আর কিছু রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো, তারা ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে। তার মানে এই যে কয়েকটি দল ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে, সেটা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে, শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করেই কিছু দল ঐক্যবদ্ধ হচ্ছে, কিছু দল নির্বাচনকে সামনে রেখে তারাও প্রস্তুতি নিচ্ছে। তার মানে নির্বাচন নিয়েই কিন্তু সবার মাথা ব্যথা, আমাদেরও মাথা ব্যথা, কেননা আমরা নির্বাচন চাই। এই মুহূর্তে তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেছিলেন, এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন আমাদের সবার সম্মিলিত একটা
ঐক্য আর কি, সেটা হচ্ছে না। সেটা তো আমি কেবলই বললাম, নানা রকম ভাবে একজন আরেকজনের বিপক্ষে কথা বলছেন নানান রকম ভাবে। সমস্যাও আছে। বিএনপি একটি রাজনৈতিক দল, বড় দল। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি তৃণমূল পর্যায়ে বেশ কিছু প্রবলেম হচ্ছে, নিজেরা মারামারি করছে, কিছু দখলবাজিতেও তারা গেছে। যদিও অনেকে শাস্তি পেয়েছে, তবু আরো বেশি কঠোর হওয়া দরকার বিএনপির। তিনি বলেছেন একটা কথা যে দায়িত্বশীল অনেক রাজনৈতিক দলরা এমন কথা বলছে যে মানে যেটা ঐক্যের উপযোগী নয়, যেটার ব্যাখ্যা আমি দিলাম। প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি, সেটাও বলেছি। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো, একটি খুব গুরুত্বপূর্ণ কথা, যে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, যেমন নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা, জুডিশিয়ারি, এইগুলোতে তো কমিশন হয়েছে আলাদা আলাদা কমিশন করে। মির্জা ফখরুল একটা কথা বলে দিয়েছেন যে 2 মাসের মধ্যে, মানে তিনি বলেননি এই কথা যে 2 মাসের মধ্যে নির্বাচন দিতে পারে, তা না। মানে ব্যাপারটা এরকম যে কাজটা করে, সংস্কার করে 2 মাসের মধ্যে নির্বাচনের কথা তারা বলতে পারে। তবে এটা তিনি বলেননি যে 2 মাস। আমি 2-একটা জায়গায় দেখলাম যে বলেছেন যে 2 মাসের মধ্যে নির্বাচন দেন, এটা আসলে না। তিনি বলেছেন যে নির্বাচন প্রসঙ্গে যে সংস্কারগুলো 2 মাসের মধ্যে শেষ হতে পারে, তারপরে নির্বাচনের প্রসঙ্গে আসতে পারে। কথাটার সাথে আমি একেবারে একমত। এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া দরকার, তিনি বলেছেন প্রশ্নের জবাবে, নির্বাচনকে। এবং এটি আসলে মোদ্দা কথা। কেননা যে সরকার এখন আছে, উপদেষ্টা পরিষদ, এটি কিন্তু এখন পর্যন্ত জবাবদিহি কোনো সরকার না, এটা একেবারেই পরিষ্কার। মানে যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসবে এবং একেবারে ফেয়ার ইলেকশনের মাধ্যমে, সেই সরকার ছাড়া অন্য কোনো সরকার গণঅভ্যুত্থানের মধ্যে আসুক বা কেয়ারটেকার সরকার আসুক, যে সরকারই আমরা বলি না কেন, সেটি কিন্তু জবাবদিহিমূলক সরকার না। তো সেইটাই কথা যে নির্বাচন আসলে কবে হবে সেটি আমাদের জানা দরকার, দেশের মানুষের জানা দরকার। যদিও প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে 1 অক্টোবর থেকে কাজ শুরু করবে, 1 মাসের মধ্যে এই কমিশন মোটামুটি আশা করা যায় যে তারা তাদের সংস্কার শেষ করবে, তারপরে নির্বাচনের পথে যাবে। আমরা সেই আস্থাটা রাখতে চাই প্রধান উপদেষ্টার কথার উপরে। খুব দ্রুত সংস্কার হয়ে যাক, তারপরে একটা নির্বাচন দিয়ে দিক, একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, তারা দেশ পরিচালনা করুক এবং জবাবদিহিমূলক জায়গায় যেন তারা থাকে। আমরা যেন বারবার সমালোচনা করতে পারি। অনেকে বলেন যে এত সমালোচনা, আসলে সমালোচনা করাই তো কাজ। আমরা যেন বারবার সবকিছু নিয়ে, সরকারের সমস্ত পদক্ষেপ নিয়ে, মানে যে পদক্ষেপগুলো আমাদের মনে হবে যে গণবিরোধী, যে পদক্ষেপগুলো আমাদের মনে হবে যে এটি ঠিক হচ্ছে না দেশের জন্যে, মানুষের জন্যে, আমরা সেখানে অবশ্যই সমালোচনা করব। এবং সেজন্য দরকার একটি নির্বাচিত রাজনৈতিক দল। ভালো থাকবেন সবাই।